আজ আপনাদের একটি রাশিয়ান মুভির গল্প শোনাবো। একজন মায়ের গল্প শোনাবো, যে মা তার সন্তানের জন্মের পর থেকে লড়াই করে চলেছে তাকে বাঁচানোর জন্য। পাড়ি দিয়েছে নানা কঠিন সময়, আর এই পুরোটা সময় তাকে সাহায্য করেছে একজন মহান ডক্টর। কিন্তু শেষমেশ এই মা কি রক্ষা করতে পেরেছিল তার সন্তানকে? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। তবে এইটুকু বলতে পারি, গল্পের শেষে আপনি কাঁদবেন। সেই কান্নায় যেমন কষ্ট থাকবে, তেমনি কিছু সুখও লুকিয়ে থাকবে। বলছিলাম রাশিয়ান মুভি ডক্টর হ্যাপিনেসের কথা। এই মুভির আর কোনো ইন্ট্রো দিব না, চলুন সরাসরি মুভির মূল গল্পে যাওয়া যাক। রাশিয়ার ছোট্ট একটি শহর। সেই শহরের রাস্তা দিয়ে সাইরেন বাজাতে বাজাতে এগিয়ে আসছে একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি এসে একটি ম্যাটারনিটি হাউসের সামনে থামে, অর্থাৎ যেখানে বাচ্চাদের জন্ম হয়। এখানে প্রত্যেক দিনই নতুন নতুন রোগী আসে, আর এই ম্যাটারনিটি হাউস ঘিরেই আমাদের মুভির মূল গল্প। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, তার নাম গোলুভা, বয়স 40-এর কাছাকাছি, যিনি প্রচন্ড প্রসব ব্যথায় চিৎকার করছেন। সেখানে উপস্থিত ডক্টররা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তারা গোলুভার ডেলিভারি প্রসেস শুরু করেছে। সবাই গোলুভাকে বোঝাচ্ছে আর মানসিকভাবে সান্ত্বনা দিচ্ছে। গোলুভা চেষ্টা করে যাচ্ছে, সেই সাথে ডক্টররাও। আর একটা সময় সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এই পৃথিবীতে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। ডক্টররা গোলুভাকে স্বাগতম জানায়। সে নতুন মা হয়েছে। নতুন এই মায়ের মুখে স্বস্তির এক হাসি। উপস্থিত সবাই অনেক খুশি। মাও আকাশের দিকে তাকিয়ে বলে, মাই সান। কিন্তু হঠাৎই ডক্টরদের মধ্যে এক নীরবতা কাজ করছে। সবাই ফিসফিস করে কথা বলছে। মা গোলুভা কিছুই বুঝতে পারছেন না। আসলে বাচ্চাটি কোনো নিঃশ্বাস নিচ্ছে না, এমনকি সে কান্নাও করেনি। মা গোলুভাই কথা শুনতে পান আর বলেন, আমার সন্তান এখনো কান্না করেনি কেন? ডক্টর ইমার্জেন্সি আরো কয়েকজন ডক্টরকে খবর দেন। মা গোলুভা কাঁদতে শুরু করেছেন। তিনি ডক্টরদের কাছে অনুরোধ করেন, আমার সন্তানকে প্লিজ আমার কাছে দিন। মায়ের কাছে নিয়ে আসা হয় তার সন্তানকে। মা সন্তানকে কোলে নেন আর ধীর গলায় বলতে থাকে, তুই আমার স্বপ্ন। তোকে দেখার জন্য কতদিন অপেক্ষা করেছি। তুই অনেক হ্যান্ডসাম। মায়ের সাথে কথা বল। তুই পৃথিবীতে আসার আগেই মা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। তুই তোর মায়ের লাইফের সাপোর্ট। আমরা দুজন একসাথে হাত ধরে হাঁটবো। আমি তোকে খাইয়ে দিব। তুই স্কুলে যাবি। মায়ের সাথে কথা বলো বাবা। মা প্রচন্ড কাঁদছেন। ডক্টরও এই মায়ের কান্না সহ্য করতে পারছে না। তারা যে মুখ লুকায়। কিন্তু মা গোলুভা এখনো আশা ছাড়েননি। তিনি একভাবেই বলে যাচ্ছেন, বাবা ওঠো, কথা বলো। আর একসময় আমরা দেখতে পাই বাচ্চাটি কেঁদে ওঠে। সবাই দৌড়ে আসে। ডক্টররা বাচ্চাটিকে কোলে নেয়। সবার মুখে এক স্বস্তির হাসি। মা গোলুভাও হাঁপ ছেড়ে বাঁচেন। সবার মধ্যে আবারও সেই প্রাণচঞ্চলতা ফিরে আসে। দৃশ্য পরিবর্তন হয়। এই যে ডক্টরকে দেখতে পাচ্ছেন, তার নাম ইনোভিস। সেও আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। ওই ম্যাটারনিটি হাউসে নতুন একজন রোগী এসেছে। তার নাম ইয়াশা। অনেক বড়লোক পরিবারের কেউ। সে খুবই অ্যারোগেন্ট। ডক্টর ইভানোভিস ইয়াশাকে চেক আপ করছিল, কিন্তু তার কাছে কোনো কিছুই ভালো মনে হচ্ছে না। সে দ্রুত একটি আল্ট্রাসোনা করতে বলে। তখন ইয়াশা বলে, আমার তো ডেট আরো পরে, আমি এখন কেন আল্ট্রাসোনা করব? ডক্টর কিছু বলেন না। তিনি বাইরে বের হন আর অন্য একজন ডক্টরের সাথে আলোচনা করতে থাকে। তিনি তার কলিগের সাথে শেয়ার করেন, মাত্র যে রোগীটি এসেছে তার বাচ্চার হার্টবিট একদমই কম। তখন সেই ডক্টর বলে, তাহলে আমাদের এখনই অপারেশন করা উচিত। ডক্টর ইভানোভিচ বলে, কিন্তু সে তো রাজি হচ্ছে না। তখন তার কলিগ বলে, আমি দেখছি, কিন্তু আপনি প্লিজ একটু গোলুভার বাচ্চাটাকে দেখুন, যে সকালে এখানে ভর্তি হয়েছে। বাচ্চাটা প্রবলেমেটিক। তার জন্মগত কিছু সমস্যা ধরা পড়েছে। ডক্টর ইভানোভিচ বলে, ঠিক আছে, আমি যেয়ে তাকে দেখছি। ইনোভিসের এই কলিগের নাম হচ্ছে ভারভারা। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াশাকে ওটিতে নিয়ে আসা হয়েছে। তার অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। ভারভারাই তার অপারেশন করবে। অন্যদিকে আমরা গোলুভাকে দেখতে পাই। তাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছে। সেখানে তার মতো আরো কয়েকজন রয়েছে। সবাই নতুন মা আর সবাই বেশ খুশি। তারা গোলুভাকেও কনগ্রাচুলেশন বলে। বাইরে একজন মহিলার হাজবেন্ড অপেক্ষা করছিল। তার দর্শ হয়েছে না নবজাতক বাচ্চাকে দেখার জন্য। তখন সেই মহিলা পর্দা আটকিয়ে দেয় আর গোলুভাকে বুঝিয়ে বলে, বুকের দুধ খাওয়ানোর টাইমে তোমার কোনো আত্মীয় স্বজন এখানে অ্যালাউ না। তখন গোলুভা বলে ওঠে, আমাকে এমনিতেও দেখার জন্য এখানে কেউই আসবে না। এ কথা শুনে সেই মহিলার মুখটা একদম চুপসে যায়। ওই দিন রাতের বেলা গোলুভা তার বাচ্চাকে দূর থেকে দেখছিল। তার বাচ্চাকে ইনকিউবেটরে রাখা হয়েছে, কারণ আপনারা জানেনই গোলুভার বাচ্চার বড় কোনো সমস্যা ধরা পড়েছে, যেটা সে এখনো জানে না। নার্স তাকে বারবারই বলছে, এখন অনেক রাত, আপনি এখন আর এখানে ভিজিট করতে পারবেন না। কিন্তু গোলুভা তাকে অনুরোধ করে, আপনারা কেউ কিছু কেন বলছেন না? আমার ছেলের কি হয়েছে? নার্স এসে গোলুভাকে বুঝিয়ে বলে, আগামীকাল সকালে ডক্টরই আপনাকে বলবে। কিন্তু মায়ের মন, সে তার বাচ্চাকে এভাবে ফেলে যেতে চায় না। তখন ডক্টর
বারবারা সেখানে আসে। নার্স তাকে বুঝিয়ে বলে যে উনি যেতে চাচ্ছেন না। তখন ডক্টর বারবারা এসে গলুভাকে সান্ত্বনা দেয় আর বলে আমরা আলোচনা করছি, আপনাকে সবকিছুই জানানো হবে, এখন আপনি ঘুমিয়ে পড়ুন। তিনি গলুভাকে নিয়ে সেখান থেকে চলে যান। ওই দিন রাতের বেলা ডক্টর ইভানোভিচ গলুভার বাচ্চাকে খুব ভালোভাবে পরীক্ষা করছিল। তার পাশেই ডক্টর বারবারা দাঁড়িয়ে আছেন। বাচ্চাটিকে পরীক্ষা শেষে ইভানোভিচ এক দীর্ঘশ্বাস ফেলেন আর বলেন কোনো উপায় দেখছি না, অপারেশন ছাড়া বাচ্চাটাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না, যত দ্রুত সম্ভব টাকার অ্যারেঞ্জ করতে হবে, বাচ্চাটিকে রাজধানীতে পাঠাতে হবে, আমাদের ভালো কোনো সার্জনের প্রয়োজন। তখন ডক্টর বারবারা বলে কিন্তু আপনিও তো এই বিষয়ে অভিজ্ঞ, আপনি তো এই বিষয়ের উপরই থিসিস করেছেন। তখন ডক্টর ইভানোভিচ বলে আমি কাগজে কলমে অভিজ্ঞ, কিন্তু আমাদের প্রয়োজন একজন প্র্যাকটিক্যালি অভিজ্ঞ ডক্টর। এতটুকু বাচ্চার জীবন নিয়ে কোনো রিস্ক নিতে পারি না আমি। তারা দুজন চেম্বারে ফিরে আসে আর নিজেদের মধ্যেই কথা বলছিল। ডক্টর বারবারা ডক্টর ইভানোভিচকে বোঝাচ্ছিল আমার মনে হয় আপনি পারবেন, কিন্তু ডক্টর ইভানোভিচ কোনো রিস্ক নিতে রাজি না। এর মধ্যে একজন নার্স আসে আর ডক্টর ইভানোভিচকে বলে আপনার মা বারবার কল দিচ্ছিল। তখন ডক্টর বলেন আপনি আমার মাকে বলেননি যে আমি ওটিতে ব্যস্ত। এদিকে আমরা ডক্টর ইভানোভিচের মাকে দেখতে পাই, তিনি এখনো তার ছেলেকে কল করেই যাচ্ছেন। এদিকে ডক্টর বারবারা ডক্টর ইভানোভিচকে বলে আপনার মা কি এখন আপনার বিয়ে নিয়ে পাগলামি করে? ডক্টর ইভানোভিচ বলে এখন আর পাগলামি করে না, সে এক অন্য লেভেলে পৌঁছে গিয়েছে, সে আমার জন্য মেয়েও ঠিক করে রেখেছে, তার স্কুলেরই কলিগ, তার নাম নিনা, মা চায় আমি তাকে বিয়ে করি। এদিকে আমরা সেই ডক্টর ইভানোভিচের মা এবং সেই নিনাকে দেখতে পাই, তারা এখনো ইভানোভিচের জন্য অপেক্ষা করছে। কিন্তু তখন প্রায় মধ্যরাত। ইভানোভিচের মা বলে নিনা তুমি আর এক কাপ চা খাও। নিনা বলে আমি আজ যাই, আমি আগামীকাল আসবো। ডক্টর ইভানোভিচের মা ক্ষমা চান আর বলেন আমার ছেলেটা এমনই, ওর কাজের বিষয় খুবই সিরিয়াস। নিনা কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন ডক্টর ইভানোভিচের মা ডাক দিয়ে বলে তুমি বাসায় পৌঁছে অবশ্যই আমাকে কল দিবে। এদিকে রাতের বেলা একজন মহিলা এসে ইনোভিচকে জানায় গলুভা নামে সে পেশেন্টটি অনেক কান্নাকাটি করছে, তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ডক্টর ইনোভিচ সে জেনারেল ওয়ার্ডে যায়। গলুভা তখনও কেঁদেই চলেছে, সে তার সন্তানের জন্য কাঁদছে। ডক্টর যে তাকে বোঝানোর চেষ্টা করে আর তাকে ঘুমের ইনজেকশনও দিয়ে দেয়। এদিকে আমরা একটি লোককে দেখতে পাই, শেষে রিসিপশনে বলছে আমি ইয়াশার হাজব্যান্ড, আমি অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসেছি, আমি তার সাথে শুধু একবার দেখা করতে চাই। নার্স জানে কিন্তু সেটা এখন অসম্ভব, এখন কোনোভাবে ভিজিট করতে দেওয়া যাবে না। লোকটি অনেক অনুরোধ করে, সে নার্সকে কিছু টাকা ঘুষও দেয়। তখন নার্স বলে ঠিক আছে, শুধুমাত্র 1 মিনিটের জন্য। এদিকে দৃশ্য চলে আসে আবারও সেই জেনারেল ওয়ার্ডে। ডক্টর গলুভাকে বোঝাচ্ছে দেখুন আপনার বাচ্চার যে সমস্যা সেখানে কারো হাত নেই আর আপনারও কোনো দোষ নেই, আর এই সমস্যা কেন হয় তাও অজানা, কিন্তু আমি আপনাকে প্রমিস করছি আমরা সবাই মিলে ওর জন্য লড়াই করব। ওর অপারেশন ভীষণ প্রয়োজন আর আপনাকেও আমাদের সাহায্য করতে হবে। গলুভা জিজ্ঞেস করে আমাকে কি করতে হবে? আমি ওর জন্য সবকিছু করতে রাজি। ডক্টর বলে প্রথমত অনেক টাকার প্রয়োজন, রাজধানী থেকে ভালো সার্জন আনতে হবে, ওর অপারেশন প্রয়োজন। গলুভার মুখটা চুপসে যায়। ডক্টর জিজ্ঞেস করে আপনার পরিবারের কি অবস্থা? গলুভা বলে আমার মা বাবা বেঁচে নেই। এবার ডক্টর বলে তাহলে ওর বাবার সাহায্য নিতে হবে। গলুভার মুখটা এবার আরো বেশি চুপসে যায়, সে শুধু কাঁদতে থাকে, এর বেশি সে কিছুই বলে না। ডক্টরও আর কথা বাড়ান না। এরই মধ্যে সেই লোকটি ঢোকে। লোকটি খুবই এক্সাইটেড। ডক্টর ইভানোভিচ যে তাকে শান্ত করে আর বলে এখন ঘুমানোর টাইম, আপনি কেন এখন ভিজিটে এসেছেন? লোকটি বলে আমি আমার ওয়াইফ ইয়াশাকে দেখতে এসেছি। ডক্টর তাকে বলে আপনার ছেলে সন্তান হয়েছে, কিন্তু সে এখন ইমার্জেন্সি ওয়ার্ডে, আগামীকাল সকালে এখানে দেওয়া হবে। ছেলের কথা শুনে লোকটি তো মহা খুশি, সে তার খুশিকে কোনোভাবেই আটকে রাখতে পারছে না। ডক্টর তাকে বুঝিয়ে রুম থেকে বের করেন। লোকটি বাইরে যেয়েও চিৎকার করতে থাকে। পরদিন সকালবেলা ইয়াশাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়, কিন্তু সে জেনারেল ওয়ার্ড দেখে খুবই বিরক্ত। সে বলে আমাকে তো পার্সোনাল রুম দেওয়ার কথা, যত টাকা লাগে দিব। নার্স জানায় কোনো রুম ফাঁকা নেই। আপনাদের তো আগেই বলেছি ইয়াশা খুবই অহংকারী একজন মানুষ, সে ডক্টরের সাথেও খুব খারাপ ব্যবহার করতে থাকে, কিন্তু ডক্টর বারবারা খুব হাসি মুখে সবকিছুই মেনে নেন। এদিকে রিসিপশনে আমরা আরেকটি লোককে দেখতে পাই। সে এসে রিসিপশনে বলে আমি আমার ওয়াইফ ইয়াশার সাথে দেখা করতে চাই। সেখানে থাকা নার্স খুবই কনফিউজড হয়ে যায়। সে বলে কিন্তু তার হাজব্যান্ড তো অলরেডি এসেছে। লোকটির মুখ চুপসে যায়, সে তার কথা ঘুরিয়ে নেয় আর বলে আমি তার সাথে শুধু একটু দেখা করতে চাই। 7 নম্বর ওয়ার্ডটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দিন। এদিকে সেই জেনারেল ওয়ার্ডে যখন গলুভা ঢোকে ইয়াশা তাকে চিনে ফেলে। সে গলুভাকে ডাক দেয়। তারা দুজনই পূর্ব পরিচিত, আর আমি আগেই বলে দেই তারা মূলত 2 সৎ বোন, যাদের মধ্যে অনেক বছর যোগাযোগ নেই। ইয়াশা তাচ্ছিল্য করে বলে গলুভা এখন জেনারেল ওয়ার্ডে, অবশ্যই এখানেই থাকার কথা,
তুমি এটারই যোগ্য। গোলুভা কিছুই বলে না। সে বলে তোমাকে অনেক বছর পর দেখে ভালো লাগলো, কিন্তু তুমি এখনো বদলাওনি। আগের মধ্যে অনেক শার্প আর সুন্দরী আছো। কিন্তু ইয়াশা গোলুভাকে একের পর এক অপমান করেই যাচ্ছে। গোলুভা কোনো পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরই মধ্যে রুমের দরজায় কেউ কড়া নাড়ে। সেই ভদ্রলোক এসেছেন, যাকে দেখে ইয়াশা মুহূর্তের মধ্যে থমকে যায়। সে দ্রুত রুম থেকে বের হয় আর লোকটিকে নিয়ে সামনে আসে। এবার ইয়াশা লোকটিকে বকাঝকা করতে থাকে। তুমি কেন এখানে এসেছো? লোকটি বলে, আমি আমার ছেলেকে দেখতে এসেছি। ইয়াশা বলে, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। তুমি এখন কোন মুখ নিয়ে এসেছো? আর তোমার ইনকাম তো তোমার ভালো করেই জানা আছে। ছেলের জন্য একটা খেলনা কেনার সামর্থ্য তোমার নেই। আমার বর্তমান স্বামী অনেক ধনী। আমাদের ভালো থাকতে দাও, আমাদের আর ডিস্টার্ব করো না। দেয়ালের ওপাশ থেকে গোলুভা কথাগুলো শুনছিল, কিন্তু তার এদিকে তেমন কোনো খেয়াল নেই। এদিকে ইয়াশা তার এক্স হাজবেন্ডকে বলে, তুমি আর কখনো এখানে আসবে না, এখান থেকে এক্ষুনি চলে যাও। বেচারার মুখটা একদম চুপসে যায়। আমরা বুঝতে পারি ইয়াশা থেকে টাকার জন্যই ছেড়ে এসেছে। ইয়াশা পা খড়িয়ে খড়িয়ে হাঁটছিল। সে হঠাৎই গোলুভাকে দেখে ফেলে, আর সেই লোকটি যাবার আগে ইয়াশাকে ফুলের তোড়াটা দিয়ে চলে যায়। ইয়াশা তখন নিজ থেকেই গোলুভাকে বলে, লোকটি আমার অফিসের কলিগ, এমনি আমাকে দেখতে এসেছে। গোলুভা বলে, আমি তোমাকে কিছুই জিজ্ঞেস করিনি। দৃশ্য পরিবর্তন হয়। আমরা গোলুভাকে দেখতে পাই। সে হসপিটাল থেকে বের হয়েছে, চারপাশে ভালোভাবে তাকাচ্ছে। আর তখনই ডক্টর ইভানোভিচের গাড়ি এসে সেখানে থামে। সে গোলুভাকে ডাক দেয় আর বলে, আপনি কেন বের হয়েছেন? আপনার তো এভাবে হসপিটাল থেকে বের হওয়া নিষেধ। গোলুভা ডক্টর ইভানোভিচকে বুঝিয়ে বলে, আমার বাচ্চার বাবার কাছে যাওয়া ভীষণ প্রয়োজন। সে আমার ফোন কোনোভাবেই তুলছে না। ডক্টর ইভানোভিচ বলে, আপনি আমার গাড়ির মধ্যে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু গোলুভা অনেক সংকোচ বোধ করছে, কিন্তু ডক্টর রিকোয়েস্ট করলে সে গাড়ির মধ্যে ওঠে। তখন গোলুভা ডক্টরকে জিজ্ঞেস করে, আমার এভাবে বের হওয়া নিষেধ কেন? ডক্টর তখন তাকে বুঝিয়ে বলে, কারণ অনেক মাই তাদের সন্তানকে এভাবে ফেলে চলে যায়। আর যখন ফেলে চলে যায়, তখন সেই সন্তানের সকল দায়িত্ব এসে পড়ে সরকারের হাতে। তার চিকিৎসার ভার থেকে সবকিছু সরকার বহন করে, কিন্তু তাকে সরকারিভাবেই এতিম ঘোষণা করা হয় এবং সরকার চাইলে যে কাউকে দত্তক দিতে পারে। গোলুভা তখন মন খারাপ করে বলে, জানি না আমার ভাগ্যে কি আছে, হয়তো আমাকে এ পথ বেছে নেওয়া লাগতে পারে। ডক্টর ইভানোভিচ বলে, এবার ঠিকানা বলুন, আমরা কোথায় যাব? গোলুভা শহরের সব থেকে বড় ব্যাংকের হেড অফিসের ঠিকানা বলে। তারা দুজন গাড়িতে করে সেই ব্যাংকের হেড অফিসের সামনে আসে। ডক্টর ইভানোভিচ গোলুভাকে বলে, আপনি আপনার কাজ সেরে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। গোলুভা বলে, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। ডক্টর বলে, আপনি যান, আমি আছি এখানে। গোলুভা যে ব্যাংকের মূল দরজা অপেক্ষা করতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। কিছুক্ষণ পরে খুব দামি একটি গাড়ি আসে। সেখান থেকে একজন লোক নামে। এই লোকটির নাম কিরিল, সেই ব্যাংকের এমডি। গোলুভা তার সাথে কথা বলার চেষ্টা করছে। গোলুভা তাকে বলছে, আমাদের একটি ছেলে সন্তান হয়েছে, আমি তোমার কাছে আসতে চাইনি, কিন্তু ও খুবই অসুস্থ, ওর এমার্জেন্সি অপারেশনের প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন অনেকগুলো টাকা। দেখো, আমার সাথে ডক্টরও এসেছে। আমাদের ছেলের হার্টের সমস্যা, ওর হার্ট জন্মগতভাবেই ছিদ্র, এখনই অপারেশন না করালে ওকে বাঁচানো যাবে না। কিরিল গোলুভার হাত ধরে টানতে টানতে ডক্টরের সামনে আসে আর বলে, দেখুন, আপনি তো একজন ডক্টর, আমি এই মহিলাকে চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডক্টর তাকে বোঝায়, দেখুন, আপনি রাগ করবেন না, প্রেগনেন্সি পিরিয়ডের পরে অনেকেরই মাইন্ড সুইং হয়, হয়তো সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। তখন কিরিল চিৎকার করে বলে, আপনি কি বুঝতে পারছেন না, আমি এই মহিলাকে চিনি না। কিরিল সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। গোলুভা অশ্রুভেজা চোখ নিয়ে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ডক্টর ইভানোভিচের বুঝতে কিছুই বাকি থাকে না। সে গোলুভাকে গাড়িতে বসায় আর তারা ফিরতে শুরু করে। এই কিরিল শুধুমাত্র এই ব্যাংকের এমডি না, সেই শহরের আগামীর মেয়রও। সামনেই তার নির্বাচন। কিছুক্ষণ পরে কিরিলের বর্তমান ওয়াইফ আসে। এই মহিলা অনেক ধনী পরিবারের, আর এই ব্যাংকটিও তাদের পারিবারিক ছিল। সেই ব্যাংকের চেয়ারম্যানও। কিরিল তাকে জিজ্ঞেস করে, ডক্টর কি বলল? কিরিলের ওয়াইফ কাঁদতে কাঁদতে বলে, ডক্টর সন্দেহ করছে আমার হার্ট ফেলিওর হতে পারে, তাই আমরা এখন আর বাচ্চা নিতে পারবো না। সে আরো কিছু টেস্ট দিয়েছে। কিরিল তার ওয়াইফকে সান্ত্বনা দেয়। এদিকে গোলুভা ডক্টর ইভানোভিচকে এতক্ষণে সবকিছু খুলে বলেছে। কিরিলের সাথে তার কিভাবে সম্পর্ক, তারা একই ব্যাংকে চাকরি করত, তারা গোপনে বিয়েও করেছিল, কিন্তু কিরিল তাকে কখনোই সামাজিক মর্যাদা দেয়নি। বিষয়টি সবসময় সে লুকিয়ে রেখেছে। কিন্তু যখন গোলুভা প্রেগনেন্ট হলো, কিরিলের সন্তানকে গ্রহণ করতে চায়নি। সে অ্যাবর্শনের জন্য বারবার জোর করছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি চাকরিটা ছেড়ে দেই, কিরিলকেও ভুলে যাই, শুধুমাত্র এটা ভেবে যে বাকিটা জীবন আমি আমার সন্তানকে নিয়েই পথ চলবো। কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম খেলা, সে সন্তানই প্রায় এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এদিকে আমরা হসপিটালের বাইরে ডক্টর ইভানোভিচের মা আর তার সাথে যার বিয়ের কথা চলছে, অর্থাৎ নিনাকে দেখতে পাই। আজ ডক্টর ইভানোভিচের ডে অফ, কিন্তু সে এখনো বাসায় ফেরেনি। মা তাই খুবই চিন্তিত। ডক্টর ইভানোভিচ তার মাকে বুঝিয়ে বলে, আমি একটু জরুরি কাজে গিয়েছিলাম, তোমাদের সাথে গতকাল ডিনার করতে পারিনি, এজন্য আমি সরি, কিন্তু আজ আমি তোমাদের প্রমিস করছি, আজ রাতে তিনজনে আমরা একসাথে ডিনার করব।
আজ আমার একটুও লেট হবে না। এরপর ডক্টর ইভানোভিচ গোলুভাকেও পরিচয় করিয়ে দেয়। উনি আমার পেশেন্ট, আমাদের এক্ষুনি একটু ভেতরে যেতে হবে, রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। হসপিটালে ঢুকে গোলুভা ডক্টর ইভানোভিচকে বলে, আমার জন্য আপনি আপনার ডে অফটাকে নষ্ট করলেন। ডক্টর ইভানোভিচ বলে, এটা কোনো বিষয় না। এরই মধ্যে গোলুভার চোখ যায় আরো একজন মায়ের দিকে, যে কিনা তার মতোই নতুন মা হয়েছে, কিন্তু তার মুখে হাসি। আর অন্যদিকে গোলুভা সেই হাসিটাই হাসতে পারছে না। এদিকে আমরা ইয়াশা নামক সেই মহিলাটির বর্তমানে এবং এক্স হাজবেন্ডকে একসাথে দেখতে পাই। তারা একটি বারে এসেছে আর তারা দুজন একসাথে কথা বলছে। অন্যদিকে ডক্টর বারবারা এসে ডক্টর ইভানোভিচকে বলে, আজ না আপনার ডে অফ, এখন হসপিটালে কি করছেন? ডক্টর ইভানোভিচ বলে, গোলুভার বাচ্চার রিপোর্টগুলো দেখছিলাম। তখন ডক্টর বারবারা বলে, রিপোর্ট দেখে কি হবে? গোলুভা তো অন্য এক কাজ করে বসেছে। সে বাচ্চাটিকে এতিম ঘোষণা করে এখান থেকে চলে যাচ্ছে। সকল ফাইলও রেডি করেছে সে। ডক্টর ইভানোভিচ থমকে যান। তিনি বলেন, সে কি পাগল? এটা সে কি করতে যাচ্ছে? শুধুমাত্র বাচ্চার বাবার উপর রাগ করে ডক্টর ইভানোভিচ ডক্টর বারবারাকে বলেন, বাচ্চাটির বাবাকে জানেন? মিস্টার গ্রিল। বারবারাও তাকে চেনে। সে বলে, মানে আমাদের ভবিষ্যৎ মেয়র? ডক্টর ইভানোভিচ বলে, হ্যাঁ, মানুষ যত বড় লোক হয় তার মনটা তত বেশি ছোট হয়। সন্তানের পরিচয় দিবে না বলেই এত কাণ্ড। অন্যদিকে ইয়াশার এক্স হাজবেন্ড ইয়াশার বর্তমান হাজবেন্ডকে বোঝাচ্ছে, আপনি ইয়াশাকে কতদিন ধরে চিনেন? আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো যে ওকে জিজ্ঞেস করবেন। আমি ওর স্বামী, আমাদের কয়েক বছর আগেই বিয়ে হয়েছে। ওকে আপনাকে আমার কথা বলেছে? ইয়াশার বর্তমান হাজবেন্ডের চোখগুলো বড় বড় হয়ে যায়। দুজনেই তো মাতাল। ইয়াশার এক্স হাজবেন্ড আরো বলতে শুরু করে, যে বাচ্চাকে আপনি নিজের মনে করছেন, ওটা আমার বাচ্চা। হ্যাঁ, আপনাকেই বলছি, ওটা আমার বাচ্চা। ইয়াশার হাজবেন্ড জিজ্ঞেস করে, আপনি কি সত্যি বলছেন? ইয়াশার এক্স হাজবেন্ড চিৎকার করে বলে, হ্যাঁ, ওটা আমার বাচ্চা। ইয়াশা শুধু আপনাকে বিয়ে করেছে টাকার জন্য। এ কথা শুনে ইয়াশার বর্তমান হাজবেন্ড অনেক ক্ষেপে যায়। তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। ক্লাবের গার্ডরা এসে ছাড়িয়ে নেয়। এদিকে আমরা গোলুভাকে দেখতে পাই, অশ্রুভেজা চোখে হাতে একটি কাগজ নিয়ে বাইরে বসে আছে। ডক্টর ইভানোভিচও তখন সেখানে আসেন। তিনি এসে গোলুভার পাশে বসেন আর বলেন, আপনি এটা কি করছেন? আপনি কি বুঝতে পারছেন যে আপনি কি করতে চলেছেন? আমাদের সামনে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। গোলুভা বলে, আমার সামনে আর কোনো সুযোগ খোলা নেই। ডক্টর বলেন, কিন্তু এতে তো আপনি আপনার সন্তানকে চিরদিনের জন্য হারাবেন। মা এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, এতেও বেঁচে তো থাকবে, সরকার তোর চিকিৎসা করাবে। ডক্টর বলেন, আমরা আরেকটু চেষ্টা করি। দেরি হয়ে যাবার আগে আপনি কাগজটা ফিরিয়ে নিয়ে আসুন। সরকারি খাতায় রেজিস্টার হয়ে গেলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। এদিকে আমরা সেই ইয়াশার হাজবেন্ডকে দেখতে পাই। সে রক্তাক্ত অবস্থায় হসপিটালে এসেছে আর সেখানে সে মাতলামি করছে। সে এক্ষুনি ইয়াশার সাথে দেখা করতে চায়। নার্সরা তাকে শান্ত করে আর প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। লোকটি তখন হাসতে হাসতে বলে, আমি আজ নতুন বাবা হয়েছি। নার্স তাকে কনগ্রাচুলেশন বলে, কিন্তু তখন লোকটি বলে, কিন্তু সেই বাচ্চার বাবা আমি না। এদিকে আমরা মা গোলুভাকে দেখতে পাই। সে তার বাচ্চা সেই ওয়ার্ডের সামনে এসেছে। তার চোখে পানি। খুব ধীর পায়ে সে ভেতরে প্রবেশ করে। বাচ্চাটি তখনও ইনকিউবেটরের মধ্যে আপন মনেই খেলছিল। মা যে খুব ধীর গলায় বলে, বাবা, মাকে ক্ষমা করে দিস, এছাড়া আর আমার কিছু করার ছিল না। মা, তোকে বাঁচানোর জন্য এই পথ বেছে নিয়েছি। তুই পৃথিবীতে বেঁচে থাকবি, এটাই আমার জন্য শান্তি। ভালো থাকিস বাবা। এখান থেকে দৃশ্য চলে আসি ইয়াশার সেই হাজবেন্ডের কাছে। সে ওই নার্সকে খুব আক্ষেপ নিয়ে বলছে, ইয়াশার জন্য আমি কি করিনি? যখন যা চেয়েছে সবকিছু করার চেষ্টা করেছি। একটা ঘোড়ার মতো দৌড়ে বেরিয়েছি শুধু টাকা ইনকাম করব বলে। এমনকি ইয়াশার জন্য রাজধানীও ছেড়ে দিয়েছি। কিন্তু দেখুন, এখন আমার বাকি কি আছে? এক অপরিচিত বাচ্চাকে বড় করতে হবে। তখন নার্স সান্ত্বনা দেয়, কোনো বাচ্চাই অপরিচিত হয় না। আর আপনি কিভাবে শিওর হলেন যে ওই বাচ্চা আপনার না? লোকটি একটু ভাবনায় পড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা ইয়াশার হাজবেন্ড ইয়াশার সাথে দেখা করতে আসে। কিন্তু ইয়াশা তো এখনো কিছুই জানে না যে তার হাজবেন্ড সবকিছু জেনে গিয়েছে। সে তার হাজবেন্ডকে দেখে খুবই খুশি হয়। সে তার রুম থেকে বের হয়, কিন্তু সে যখন তার হাজবেন্ডকে স্পর্শ করতে যায় তখন ইয়াশা বুঝে যায় কোনো একটা সমস্যা হয়েছে। তখন তার হাজবেন্ড বলে, তুমি আর কত মিথ্যে বলবে? আমাকে তো তুমি বিয়ে করেছো টাকার জন্য, আর এখন জন্ম দিয়েছো অন্য কারো সন্তান, যাকে সারা জীবন আমাকে লালন পালন করতে হতো। আর তুমি এমনভাবে অভিনয় করে যেতে, এই সত্যটা আমি কোনোদিনও জানতে পারতাম না। ইয়াশা বলে, তুমি এসব কি বলছো? ও আমাদের সন্তান, আমাকে বিশ্বাস করো। তখন তার হাজবেন্ড বলে, জীবনে একটা সত্য তো বলো, আর কত মিথ্যে বলবে? সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াশার মন ভীষণ খারাপ। সে চিন্তা করতে থাকে, কে বলতে পারে তার হাজবেন্ডকে এই কথাগুলো। এর মধ্যে গোলুভা রুমে প্রবেশ করে। সেও খুবই চিন্তিত। আর ইয়াশা মনে করে নেয় কথাগুলো হয়তো তার হাজবেন্ডকে গোলুভাই বলেছে। সে গোলুভাকে বলতে থাকে, তুমি তো এখন খুশি হয়েছো, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে, এটাই তো চেয়েছিলে। তবে চিন্তা করো না, আমি রাজধানীতে ফিরে যাব আর কোনো একটা পথ ঠিকই বের করব।
তখন গোলুভা বলে, দেখো তোমার আর আমার সিচুয়েশন এক না, এখন এসব কথা শুনতে ভালো লাগে না। ছোটবেলা থেকেই তো এগুলো শুনছি, তুমি তোমার হাজবেন্ড নিয়ে চিন্তিত আর আমি আমার ছেলের জীবন নিয়ে। ও যে কোনো সময় মারা যেতে পারে, তাই তোমার অবস্থা আর আমার অবস্থা এক না। এদিকে রাতের বেলা ডক্টর ইভানোভিচ গোলুভার বাচ্চাকে দেখছিল। তখন একজন নার্স দৌড়ে আসে আর ডক্টর ইভানোভিচকে বলে, গোলুভা কাউকে কিছু না বলে সবকিছু প্যাক করে বেরিয়ে গিয়েছে, সে এখান থেকে ছাড়পত্রও নেয়নি। এ কথা শুনে ডক্টর দ্রুত দৌড়ে বের হন আর বাইরে চলে আসেন। আর আমরা তখন দূরে দেখতে পাই গোলুভা মাথা নিচু করে কাঁদছে। ডক্টর ধীর পায়ে তার কাছে যায় আর তার পাশে হাঁটু গেড়ে বসে। ধীর গলায় সে গোলুভাকে বোঝাচ্ছে, আমার বাবাও খুব ছোটবেলায় মারা যান, আমার মাই আমাকে বড় করেছে। এখন যখন মাকে দেখি তখন চিন্তা করি এই মহিলা সারাটা জীবন আমার মুখের দিকে তাকিয়ে কত না স্যাক্রিফাইস করেছে। একটা বাচ্চার জন্য তার মা যে কত ইম্পর্টেন্ট তার বাস্তব উদাহরণ হচ্ছে আমি। ছোটবেলা থেকে খুবই রোগাটে ছিলাম, তাই বেশিরভাগ সময় হসপিটালে থাকা হতো। তাই হয়তো ভাগ্য এখন আমাকে ডাক্তার বানিয়েছে। কিন্তু কি জানেন, আমার মা ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। সেও কিন্তু পারতো আমাকে ছেড়ে সুখের জীবন বেছে নিতে, কিন্তু নেয়নি। আপনার বাচ্চারও আপনাকে ভীষণ প্রয়োজন। গোলুভা শান্ত হয়। ডক্টর তাকে বুঝিয়ে ভেতরে নিয়ে যায়। তারা দুজন কথা বলছে। গোলুভা বলে, আমার সামনে আর কোনো পথ খোলা নেই। ডক্টর বলে, আছে, আপনার তো টাকার সমস্যা। আমি আপনার জন্য একটি কাজের ব্যবস্থা করেছি। আপনি এখন থেকে এই হসপিটালের ক্লিনারের কাজ করবেন। তার বিনিময়ে যেমন বেতন পাবেন, তেমনি খুব কাছ থেকে আপনার বাচ্চাকেও দেখতে পারবেন। গোলুভা খুশি হয়। ডক্টর ইভানোভিচ গোলুভার জন্য কিছু খাবার রেডি করেন। এরই মধ্যে ডক্টরের ফোন শুধু বেজেই যাচ্ছে, কারণ তার তো আজ তার পরিবারের সাথে ডিনার করার কথা। তার হবু স্ত্রী নিনা তাকে বারবার কল দিচ্ছে, কিন্তু সে কল তোলে না। এরপরে কল দেয় তার মা। এবার ডক্টর ইভানোভিচ কল তোলে। মা নিনার কাছে ফোন দেয়। নিনা বলে, আমাদের রাতের ডিনার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ডক্টর ইভানোভিচ বলে, আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, আজ আসবো কিনা বলতে পারছি না, আপনি আর মা খেয়ে নিন। ডক্টর ফোন কেটে দেয়। নিনা প্রচন্ড অভিমান করেছে, সেটা তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। রাতের বেলা গোলুভা সোফায় ঘুমিয়ে পড়েছে আর ডক্টর ইভানোভিচ গোলুভার বাচ্চার রিপোর্টগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলেন। তার চোখ গোলুভার দিকে যায়। সে যে গোলুভার শরীরে চাদর দিয়ে দেয়। এরপর সে যে গোলুভার বাচ্চাকে দেখতে একজন নার্স বাচ্চাটির রিপোর্ট নিয়ে আসে। ডক্টর সেগুলোই মন দিয়ে দেখছিলেন। তখন পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি কেঁদে দেয়। ডক্টর বলে, কি হয়েছে তোমার? নার্স বলতে থাকে, বাচ্চাটির প্রতি আমরা সবাই মায়ায় পড়ে গিয়েছি। আপনিও অনেক কষ্ট করছেন, কিন্তু আপনিও বুঝতে পারছেন বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হবে না। ডক্টর তখন ঝাড়ি দেয় আর বলে, তুমি এগুলো কি বলছো? ও বাচ্চা হতে পারে, কিন্তু ও মানুষের অনেক কিছুই বোঝে। ওর সামনে আর কখনোই কান্নাকাটি করবে না। ডক্টর নার্সকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। নার্স বেরিয়ে গেলে ডক্টর বাচ্চাটির দিকে তাকিয়ে বলে, বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না, মেয়ে মানুষ, মন নরম, আমরা তো পুরুষ মানুষ, এসব কিছু আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমাদের লড়াই করতে হবে, সবকিছু একসময় ঠিক হয়ে যাবে। পরদিন সকালবেলা নিনা আবারও ডক্টর ইভানোভিচের বাসায় আসে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই সবকিছুই আসলে ইভানোভিচের মায়ের প্ল্যান। সে দ্রুত নিনাকে নাস্তা তৈরি করতে বলে। নিনা সবকিছু টেবিলে রেডি করছিল। এরই মধ্যে ডক্টর ইভানোভিচ আসে। সে নিনাকে দেখে খুবই অবাক হয়। নিনাও তাকে গুড মর্নিং বলে আর বলে, আমি তোমার জন্য সকল নাস্তা নিজ হাতে বানিয়েছি। ডক্টর খুব লাজুক প্রকৃতির একজন মানুষ। সে খুবই লজ্জা পাচ্ছে। তারা একসাথে ব্রেকফাস্ট করতে বসে। নিনা খুবই এক্সাইটেড। সে ইভানোভিচকে বলতে থাকে, আর কয়েকদিন পরেই আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। আমার মিউনিক শহর দেখার খুব শখ, তাও আবার তোমার সাথে। ডক্টর ইভানোভিচ বলে, ঠিক আছে। এর মধ্যে তার মা চলে আসে। মা তার ছেলেকে বলে, নাস্তা তোরা দুজন একসাথে ঘুরতে পারিস। তখন ডক্টর বলে, কিন্তু মা, ঘুরতে যাবার আগে আমার হাতে বেশ কিছু কাজ আছে, সেগুলোকে আমাকে শেষ করতে হবে। দৃশ্য এখান থেকে চলে আসে গোলুভার বাচ্চার কাছে। রুমের বাইরে থেকে ডক্টর ইভানোভিচ গোলুভাকে বোঝাচ্ছে কখন কি করতে হবে। সব থেকে ভয়ের বিষয়টা হচ্ছে আপনার বাচ্চা যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, আর সেই বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে। এমন সিচুয়েশন হলে যত দ্রুত সম্ভব ডক্টরকে ডেকে পাঠাবেন। গোলুভা অনেক চিন্তায় পড়ে যায়। তখন ডক্টর ইভানোভিচ পকেট থেকে একটি খেলনা বের করেন আর গোলুভার হাতে দিয়ে বলেন, আমি আশা করি ও বড় হয়ে এই খেলনা নিয়েই খেলবে। গোলুভা মনে মনে এক ভরসা পায়, কিন্তু হঠাৎই গোলুভার মাথাটা ঘুরিয়ে আসে। ডক্টর ইভানোভিচ তাকে ধরে ফেলে। তখন পেছন থেকে আরেকজন পরিচ্ছন্ন কর্মী বলে, গোলুভা সকাল থেকে এখনো কিছু খায়নি, সে সকালের নাস্তার টাকাটাও জমাচ্ছে সন্তানের জন্য। ডক্টর প্লিজ আপনি কিছু একটা করুন। ডক্টর গোলুভাকে বলে, আপনি এখনই রেডি হয়ে নিন, আমরা বাইরে লাঞ্চ করতে যাচ্ছি। গোলুভা বলে, দরকার নেই,
ডক্টর ঘড়ির টাইম দেখে বলে, কিন্তু এখন তো প্রায় লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আপনার সময় 15 মিনিট, এর মধ্যে রেডি হয়ে নিবেন। আমি কোনো না শুনতে চাই না। এটা বলে ডক্টর সেখান থেকে চলে যান। আর এর পরের দৃশ্য চলে আসে ডক্টরের সব থেকে পছন্দের রেস্টুরেন্টে। এখানে সে মাঝে মাঝেই আসে। এখানকার সকল স্টাফও তার পরিচিত। তারা একটি টেবিলে বসে। ওয়েটার মেনু কার্ড দিতে গেলে ডক্টর বলে, মেনু কার্ডের দরকার নেই, সবকিছুই আমার মুখস্থ। আপনি আমার পছন্দের সেই স্যুপটি আনুন, অবশ্যই দুজনের জন্য। এরপর গলুভা ডক্টরকে বলতে থাকে, আপনি আমার এবং আমার সন্তানের জন্য অনেক কিছুই করছেন। ডক্টর বলে, এটা আমার দায়িত্ব। তারা দুজনে গল্প করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নিনা হসপিটালে এসেছে। সে রিসেপশনে এসে ডক্টর ইভানোভিচের কথা জিজ্ঞেস করে। তখন সেখান থেকে জানানো হয় ডক্টর ইভানোভিচ লাঞ্চের জন্য বেরিয়ে গিয়েছেন। নিনাও সেখান থেকে বের হয়। এদিকে ডক্টর আর গলুভা এতক্ষণ গল্প করেই চলেছে। গলুভা বলতে থাকে, ওই দিন ক্রিলের হয়তো মনটা খারাপ ছিল, কিন্তু আমি তো তাকে চিনি, সে ভালো মানুষ, হয়তো হঠাৎ শুনে এমন রিয়েক্ট করেছে। তখন ডক্টর বলে, সে মোটেও ভালো মানুষ না, তার আপনাকে আর আপনার সন্তানকে নিয়ে কোনো চিন্তা নেই, আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করছেন। গলুভার চোখে পানি চলে আসে। সে বলে, আমি আর কার কাছে যাব, আমার যাওয়ার তো আর কোনো জায়গা নেই। তখন ডক্টর উঠে গলুভাকে সান্ত্বনা দিতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে নিনা সেখানে চলে আসে। আর দূর থেকে সেই দৃশ্য দেখতে পায়। নিনার চোখে পানি। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার চোখ বেয়ে শুধু রাগে পানি পড়ছে। পরদিন ডক্টর সেই ব্যাংকে আসে। সে আজ ক্রিলের সাথে সরাসরি কথা বলতে চায়। সে ব্যাংকে ঢুকে হেঁটেই চলে যাচ্ছিল। তখন গার্ড তাকে বাধা দেয় আর বলে, আপনি কার কাছে যাচ্ছেন? ডক্টর বলে, আমি ক্রিলের সাথে দেখা করতে চাই। গার্ড জিজ্ঞেস করে, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আপনি একটু অপেক্ষা করুন, আমি ফোন দিচ্ছি। তিনি ক্রিলকে ফোন দেয় আর তার পরিচয় জিজ্ঞেস করে। তখন ডক্টর বলে, বলুন, আমি ম্যাটারনিটি হাউস থেকে এসেছি, গলুভার বিষয়ে তার সাথে কথা আছে। তখন ফোনের অপর প্রান্ত থেকে ক্রিল জানায়, আজ সে কোনো ভিজিটরের সাথে দেখা করবে না। ডক্টর হতাশ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে দেখা যায় ডক্টর কিছু রিপোর্ট নিয়ে ঘাটাঘাটি করছে। এরই মধ্যে নিনা সেখানে আসে। তার হাতে নতুন একটি স্যুট। ডক্টর বলে, তুমি এগুলো কি এনেছো? নিনা বলে, এটা তোমার জন্য সারপ্রাইজ, তোমার ইংলিশ স্যুট। এটা পরে আজ সন্ধ্যায় আমরা ডিনারে যাব, শহরের সব থেকে দামি রেস্টুরেন্ট। আমাদের ফিউচার মেয়র ক্রিল নতুন একটি রেস্টুরেন্ট করেছে। শুনেছি সে প্রায় প্রতিদিনই ডিনার করতে সেখানে আসে। ক্রিলের কথা শুনে ইভানোভিচ রাজি হয়ে যায়, কারণ তার তো ক্রিলের সাথে দেখা করা দরকার। আর এদিকে নিনাও বুঝে ফেলেছে যে এটা বললেই তারা দুজন একসাথে ডিনার করতে যেতে পারবে। ওই দিন সন্ধ্যেবেলা নিনার ডক্টর ইভানোভিচ ডিনারে এসেছে। তার কিছু সময় পরে আমরা ক্রিল আর তার ওয়াইফকে দেখতে পাই, তারাও ডিনারে এসেছে। ডক্টর ইভানোভিচ উঠে ক্রিলের কাছে যায় আর তাকে যেয়ে বলে, গুড ইভিনিং, আশা করি আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি ম্যাটারনিটি হাউসের ডক্টর। ক্রিল বলে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডক্টর বলে, আমি জানি আপনাদের ব্যাংক অনেক রোগীদের সাহায্য করে। আমিও একটি সাহায্যের আবেদন নিয়ে এসেছি। একটি বাচ্চার খুব এক্সপেন্সিভ অপারেশনের প্রয়োজন। আশা করি আপনাদের ব্যাংক তাকে সাহায্য করবে। ক্রিল বলে, আমি এসব নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না, আপনি পরে অফিসে আসুন। ডক্টর বলে, কিন্তু রোগীটা তো স্পেশাল, বাচ্চাটির মা তো আপনাদের ব্যাংকেই কাজ করত, তার নাম গলুভা। গলুভার নাম শুনে ক্রিলের ওয়াইফের চোখ দুটো বড় বড় হয়ে যায়, কারণ সেও তো এই নামটির সাথে পরিচিত। তখন ক্রিলের ওয়াইফ সেখান থেকে উঠে চলে যায়। এবার ডক্টর ক্রিলকে বলে, দেখুন, ডিএনএ টেস্ট করলে কিন্তু সবকিছুই ধরা পড়ে যাবে। আপনি আমাদের ভবিষ্যৎ মেয়র, আপনার জন্য নিশ্চয়ই এই বিষয়টা খুব সহজ হবে না। তখন ক্রিল বলে, আমি দেখছি কি করা যায়। ডক্টর তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে উঠে চলে যায় আর সে তার ডিনারের টেবিলে ফিরে আসে। পরদিন আমরা দেখতে পাই ক্রিল তার গাড়ি নিয়ে সে ম্যাটারনিটি হাউসে এসেছে। সে গাড়ি থেকে নামে। গলুভা তখন বাইরেই ক্লিনিং এর কাজ করছিল। ক্রিল এসে গলুভাকে লাস্ট ব্যবহারের জন্য সরি বলে। গলুভা কিছুই বুঝতে পারছে না, সে খুবই অবাক হয়। ক্রিল বলে, আমরা কি একান্তে একটু কথা বলতে পারি? গলুভা বলে, কিন্তু আমার তো ব্রেকের এখনো 30 মিনিট বাকি। ক্রিল বলে, কিচ্ছু হবে না, আসো গাড়ির মধ্যে কথা বলি। তারা দুজন গাড়িতে ওঠে। গলুভা খুবই খুশি, কারণ ক্রিল তার সাথে নিচ থেকে দেখা করতে এসেছে। ক্রিল এবার গলুভাকে বুঝিয়ে বলে, দেখো, পূর্বের সবকিছুর জন্যই আমি সরি। সামনে আমার নির্বাচন, তোমার বাচ্চার যত সমস্যা সবকিছু এখন থেকে আমি টেক কেয়ার করব। ও তো আমারও বাচ্চা। তুমি শুধু একটা খেয়াল রাখবে, এই নিউজটা যেন বাইরে বের না হয়, কারণ জানোই তো এই নিউজ মিডিয়ার হাতে গেলে কি হতে পারে। তুমি শুধু ডক্টর ইভানোভিচ আর ডিএনএ টেস্টটাকে আটকাও, বাকি সব আমি দেখে নিব। গলুভা ভরসা পায়। এদিকে ইয়াশার সেই হাজবেন্ড ডক্টর বারবারার কাছে এসেছে। সে ডক্টরকে বলে, ডক্টর, আমি আমার ডিএনএ টেস্ট করতে চাই। আমি পরীক্ষা করতে চাই আমি ওই বাচ্চার বাবা কিনা, এবং সেটা
গোপনে। ডক্টর বারবারা জিজ্ঞেস করে এর কি কোনো দরকার রয়েছে। ইয়াশার হাজবেন্ড বলে ম্যাম প্লিজ আমাকে সাহায্য করুন। এদিকে আমরা ওই ম্যাটারনিটি হাউসের প্রধানকে দেখতে পাই, তার সাথে কেউ দেখা করতে এসেছে, তারা এখানে ডোনেট করতে চায়। সেই প্রধান ডক্টর তাকে আসতে বলে। এটা ছিল ক্রিলের ওয়াইফ। ডক্টর তাকে চিনতে পারে। ক্রিলের ওয়াইফ জিজ্ঞেস করে আমাদের ব্যাংক থেকে আপনাদের এখানে কিছু ডোনেট করতে চাই, আপনাদের কি কি প্রয়োজন আমাদের জানাবেন। ডক্টর একে একে বলতে থাকে এখানের মেশিনগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, সেগুলো আধুনিকরণ করা দরকার। ক্রিলের ওয়াইফ থামিয়ে দেয় আর বলে আমি এখন চাচ্ছি যাদের ইমার্জেন্সি কোনো অপারেশন দরকার, আপনার হসপিটালে কি এমন কেউ আছে যার এখনই অপারেশন দরকার? ডক্টর কিছুক্ষণ ভাবে, তারপর বলে হ্যাঁ, একটি নবজাতক বাচ্চা রয়েছে, যতটুকু জানি ওর কোনো বাবা নেই, কিন্তু এখনই ওর অপারেশন করা না গেলে ওকে বাঁচানো যাবে না। ক্রিলের ওয়াইফ বলে আমি কি বাচ্চাটাকে দেখতে পারি? ডক্টর নার্সকে নির্দেশ দেন তাকে বাচ্চাটির কাছে নিয়ে যাওয়ার জন্য। ক্রিলের ওয়াইফ সেই রুমের সামনে আসে আর নার্সকে জিজ্ঞেস করে বাচ্চাটির মা কোথায়। নার্স বলে সে এখানেই ক্লিনিং এর কাজ করে। ক্রিলের ওয়াইফ বলে আমি তার সাথে একান্তে একটু কথা বলতে চাই, আপনি দয়া করে তাকে ডেকে দিন। কিছুক্ষণ পর গোলুভা সেখানে আসে আর তারা দুজনেই দুজনকে চিনতে পারে। ক্রিলের ওয়াইফ বলে কনগ্রাচুলেশন, তোমার আর ক্রিলের বাচ্চাকে দেখতে আসলাম। গোলুভা বলে ও আমার বাচ্চা, ওর সাথে ক্রিলের কোনো সম্পর্ক নেই। রাতের বেলা ক্রিলের ওয়াইফ যখন বাসায় ফিরে আসে, ক্রিল টেবিলে বসেই কাজ করছিল। তখন ক্রিলের ওয়াইফ এসে বলে তোমার আর গোলুভার বাচ্চাকে দেখে আসলাম। ক্রিল বলে এটা তুমি কি বলছো, এসব মিথ্যে কথা। ক্রিলের ওয়াইফ বলে আর লুকিও না, আমার সবকিছু জানা আছে। ক্রিল এবার উঠে দাঁড়ায় আর তার ওয়াইফকে সরি বলতে থাকে আর বলে আমি সবকিছুই ম্যানেজ করে ফেলবো, আমি টাকারও অফার করেছি। ক্রিলের ওয়াইফ কাঁদছে, সে খুবই রেগে আছে। সে বলে তুমি আর তোমার বাচ্চা কোনোটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ক্রিল বলে দেখো এখন এমন করো না, তোমার সাপোর্ট আমার এখন ভীষণ প্রয়োজন, আর কয়েকদিন পরে ইলেকশন। কিন্তু তার ওয়াইফ রাগ করেই সেখান থেকে চলে যায়। পরদিন নিনা আসে ডক্টর ইভানোভিচের সাথে দেখা করতে। সে নিজ হাতে তার পছন্দের খাবার রান্না করেছে। তারা দুজন কথা বলছিল। এরই মধ্যে নার্স এসে জানায় গোলুভার বাচ্চার টেস্টের রিপোর্ট এসেছে, এখনই দেখতে হবে। ডক্টর ইভানোভিচ নিনাকে সরি বলে সেখান থেকে চলে যায়। নিনার মনে মনে খুবই জেলাসি হয়। সে ওই হসপিটালের মধ্যেই হাঁটতে থাকে। এরই মধ্যে আমরা ক্রিলকে দেখতে পাই। সে ওই হসপিটালে এসে উপস্থিত। সে সরাসরি ওই বেবির রুমের সামনে আসে। গোলুভা তখন সেখানেই কাজ করছিল। তারা দুজন জানালার বাইরে থেকেই বাচ্চাটিকে দেখছিল। আর এই সবকিছুই আড়াল থেকে নিনা দেখতে পায়। সে বিষয়টি বুঝতে পারে। ক্রিল তার বাচ্চাকে আরো কাছ থেকে দেখতে চায়, তাই সে রুমের মধ্যে প্রবেশ করে আর গোলুভাকেও ডাক দেয়। তারা দুজন বাচ্চাটির পাশে দাঁড়িয়ে আছে। ক্রিল বারবারই বলছে ও আমার ছেলে। গোলুভাও খুশি, কারণ তার ছেলে বাবার স্বীকৃতি পেয়েছে। গোলুভা পকেট থেকে ডক্টর ইভানোভিচের দেওয়া সেই খেলনাটি বের করে। আর এভাবে কিছু সময় কাটানোর পর ক্রিল সেখান থেকে চলে যায়। ওই দিন রাতের বেলা ক্রিল গোলুভাকে নিয়ে তার বাসায় আসে। তারা দুজনে একান্তে আলাপ করতে চায়। ক্রিল গোলুভাকে অনেক ভরসা দেয়। এরই মধ্যে তারা বাইরে আরো একটি গাড়ি আসার শব্দ শুনতে পায়। ক্রিলের ওয়াইফ চলে এসেছে। ক্রিল গোলুভাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয়। গোলুভা বাইরেই অপেক্ষা করছে আর ক্রিল তার ওয়াইফের সাথে কথা বলছে। গোলুভা ফোন দিলে সে অভিনয় করে ফোন কেটে দেয়। এবার ক্রিলের ওয়াইফ ক্রিলকে বলে দেখো তুমি অনেক ভুল করেছো, কিন্তু তোমাকে আমি এক শর্তে মাফ করতে পারি। সেটা হচ্ছে গোলুভার ওই বাচ্চাকে আমার চাই। আমি তো বাচ্চা নিতে পারবো না, ডক্টর আগেই বলে দিয়েছে। আর গোলুভার কাছে ওই বাচ্চাটি থাকলে তার চিকিৎসা হবে না, তাই এটা দুজনের জন্যই ভালো হবে। ওই বাচ্চাটাকে আমার চাই, এটাই ফাইনাল। পরদিন গোলুভা হসপিটালে তার নিয়মিত কাজ করছিল, কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে তার বাচ্চার রুম থেকে বিপ বিপ শব্দ আসছে। মেশিনগুলো বারবারই রেড সিগন্যাল দিচ্ছে। গোলুভা ভয় পেয়ে যায়। সে ডক্টরদের ডেকে পাঠায়। পুরো হসপিটাল জুড়ে এক ব্যস্ততা শুরু হয়ে যায়। বাচ্চাটি মূলত হার্ট অ্যাটাক করেছে। এদিকে আমরা ডক্টর ইভানোভিচকে দেখতে পাই। সে আজ নিনাকে নিয়ে ভ্যাকেশনে যাচ্ছে মিউনিকে। তারই গোছগাছ চলছে। মা ইভানোভিচকে বোঝায় মিউনিকে যেই নিনাকে প্রপোজ করবি আর এসেই তোরা বিয়ের কাজটা সেরে ফেলবি। ডক্টর ইভানোভিচ বলে মা আমার আরো কিছুটা সময় দরকার। মা কোনো কথা শুনতে রাজি না। এদিকে গোলুভা হসপিটালের ফোন থেকে বারবার ডক্টর ইভানোভিচকে কল করেই যাচ্ছে। আর সে কল দেখতে পায় ইভানোভিচের মা। সে ফোনটি রিসিভ করে। গোলুভা কাঁদো কাঁদো কণ্ঠে বলে ডক্টর ইভানোভিচের সাথে কথা বলাটা খুব জরুরি, আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ। ইভানোভিচের মা কিছু বলে না। নিনাও সেখানে আসে। সে নিনার হাতে ফোনটি দেয় আর নিনা ফোনটি কেটে দেয়। একের পর এক ডক্টর শুধু ভেতরে ঢুকছে, কিন্তু মা গোলুভার ভেতরে ঢোকা নিষেধ। ডক্টর বারবারাও সেখানে আসে। তিনিও খুবই ব্যস্ত। তিনি অন্য হসপিটালে কল দিচ্ছেন। একটি ভেন্টিলেশন মেশিন খুবই প্রয়োজন, কিন্তু হতাশার বিষয় হচ্ছে কোনো ভেন্টিলেশন মেশিন ফাঁকা নেই। মা গোলুভার চোখ বেয়ে শুধু পানি পড়ছে। ডক্টর বারবারা তাকে সান্ত্বনা দেয় আর বলে আমি দেখছি কি করা যায়। গোলুভা শুধু বারবারাকে জিজ্ঞেস করে আমার বাচ্চাটা মারা যাচ্ছে তাই না? ডক্টর বারবারা তাকে সান্ত্বনা দেয়। গোলুভা এসে এবার অনেক সাহস নিয়ে ক্রিলকে ফোন করে।
ক্রিল ফোন রিসিভ করে। গলুভা প্রথমেই বলে প্লিজ ফোনটি কাটবে না, খুবই জরুরি, আমার বাচ্চাটা মারা যাচ্ছে, একটি ভেন্টিলেশন মেশিন খুবই প্রয়োজন। ক্রিল চুপ করে থাকে আর বলে দেখছি কি করা যায়। ফোনটি সে কেটে দেয়। ক্রিলের ওয়াইফ সামনেই দাঁড়িয়েছিল। ক্রিল তাকে জিজ্ঞেস করে তোমার কি আসলেই অসুস্থ বাচ্চাটির প্রয়োজন? দৃশ্য পরিবর্তন হয়। এদিকে নিনা আর ডক্টর ইভানোভিচ দুজনে বেরিয়ে পড়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। নিনা খুবই খুশি, এই মোমেন্টটার জন্য তার অনেক দিনের অপেক্ষা। এদিকে আমরা ডক্টর ইভানোভিচের মাকে দেখতে পাই। তিনি মনে মনে খুবই কষ্ট পাচ্ছেন, কারণ এত বড় গুরুত্বপূর্ণ একটি খবর তিনি তার ছেলেকে বলতে পারেননি, তাই এক অন্যরকম অপরাধ বোধ কাজ করছে তার মধ্যে। এদিকে মা গলুভার অপেক্ষার প্রহর কাটছেই না। ভিতরে কি চলছে কিছুই বুঝতে পারছে না সে। তার হাত পা কাঁপছে, সে মাটিতেই বসে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর ইভানোভিচের ফোনে তার মায়ের কল এসেছে। তিনি ফোনটি রিসিভ করেন। তার মা তাকে জানায় তোমাকে একটি কথা বলতে ভুলে গিয়েছি, তোমার পেশেন্ট গলুভার বাচ্চার অবস্থা ভালো না, হসপিটাল থেকে ফোন এসেছিল। ডক্টর ইভানোভিচ ফোনটি রাখেন। ট্যাক্সিও ততক্ষণে চলে এসেছে, কিন্তু সেই ট্যাক্সি নিয়ে তিনি আর এয়ারপোর্টে যান না। তিনি দ্রুত ট্যাক্সিতে উঠে বলেন ম্যাটারনিটি হাউসে চলুন। নিনা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডক্টর ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। নিনা রাস্তার মধ্যে বসেই কাঁদতে থাকে। এদিকে ক্রিল বাচ্চাটির জন্য হসপিটালে ভেন্টিলেশন নিয়ে চলে এসেছে, সেগুলো দ্রুত সেটআপের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। মা গলুভা মাটিতেই বসে আছেন। ডক্টর বারবার এসে তাকে পানি দেয় আর তাকে খুব শান্ত গলায় বলে আজকেই তোমার বাচ্চার অপারেশন করতে হবে। তখন বারবারা বলে কিন্তু এখানে তো কোনো স্পেশালিস্ট নেই। যিনি অভিজ্ঞ ছিলেন ডক্টর ইভানোভিচ, তিনিও চলে গিয়েছেন। তখন ডক্টর বারবারা বলে কিন্তু ওটাই তো আমাদের লাস্ট চান্স, এছাড়া তো কিছু করারও নেই, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে ডক্টর ইভানোভিচ এতক্ষণে হসপিটালে পৌঁছে গিয়েছে। তিনি খুবই ব্যস্ত। তিনি দৌড়ে সেই রুমের সামনে আসে আর ডক্টর বারবারাকে পেছন থেকে ডাক দিয়ে বলে দ্রুত ওটি রেডি করুন, আমিও অপারেশন করব। সবার মাঝে এক অন্যরকম আশা ফিরে আসে। শুরু হয়ে যায় অপারেশনের সকল প্রস্তুতি। ডক্টর ইভানোভিচ এতক্ষণে রেডি হয়ে গিয়েছেন। মা গলুভা শুধু অবাক চোখেই দেখছে। ডক্টর ইভানোভিচ অপারেশন থিয়েটারে ঢোকেন আর তিনি পেছন ফিরে আবার গলুভার কাছে ফিরে আসেন। গলুভা তার হাতে একটি কাগজ দেয় আর বলে এটা আমার বাচ্চার অপারেশনের অনুমতিপত্র। ডক্টর ইনোভিচ বলে গলুভা ভরসা করো আর প্রার্থনা করো। তিনি দরজা আটকাতে যান, তখন গলুভা তাকে থামিয়ে দিয়ে বলে আমি জানি না আমার বাচ্চা বেঁচে ফিরবে কিনা, কিন্তু আমি আপনাকে ভরসা করি আর থ্যাংক ইউ। শুরু হয় অপারেশন। ইভানোভিচের সাথে সেই অপারেশনে অংশ নিয়েছে আরো কয়েকজন ডক্টর। সবাই ইভানোভিচকে সাহায্য করছে। প্রত্যেকের কপালে ঘাম, সবার চোখে মুখে এক চিন্তার ছাপ। এদিকে মা গলুভা অপারেশন থিয়েটারের বাইরে থেকে নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ডক্টর ইভানোভিচের চোখ মাঝে মাঝেই সেদিকে যাচ্ছে। গলুভা খুব ধীর গলায় বলছে তুই আমার ছেলে, অনেক স্মার্ট, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমরা দুজনে একসাথে হাত ধরে হাঁটবো। আমার এই স্বপ্ন ভাঙতে পারে না। সময় এভাবেই কাটতে থাকে। রাত হয়ে গিয়েছে, অপারেশন এখনো চলছে। মা গলুভা অস্থির মনে বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলে বেরিয়ে আসেন ডক্টর ইভানোভিচ। গলুভা তার দিকে তাকিয়ে আছে আর ডক্টর ইভানোভিচও তার দিকে। তিনি গলুভার কাছে যান আর গলুভাকে ধীর গলায় বলেন আপনার সন্তানের উপর থেকে অভিশাপটা কেটে গিয়েছে, ও সুস্থ আছে। একজন মা এই কথাটা শোনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলেন। এমন একজন মায়ের কাছে এই কথার থেকে দামি কথা কি হতে পারে। তিনি উপরের দিকে তাকিয়ে নীরবে কাঁদতে থাকেন। ডক্টর ইভানোভিচও তার পাশে বসে পড়ে। গলুভা তাকে কাঁদতে কাঁদতে থ্যাংক ইউ বলে। ডক্টর বারবারাও কিছুক্ষণ পর বের হন। তিনিও ডক্টর ইভানোভিচের অক্লান্ত পরিশ্রমের কথা বলেন, তাকে কনগ্রাচুলেশন বলেন। সবাই এখন বেশ খুশি। ক্রিল আর তার ওয়াইফও এসেছে। গলুভা তার দিকে তাকিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দৃশ্যেই দেখা যায় ক্রিল গলুভার সাথে কথা বলছে। সে যে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে সেই কথা বলছে। গলুভা বলে আমি সবার কাছেই কৃতজ্ঞ, তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিল বলে ও তো আমার সন্তান, এটা তো আমার দায়িত্ব। তারা দুজন একটু পাশে আসে। ক্রিল গলুভাকে বারবারই বলছে ওটা তার ছেলে। গলুভা বুঝতে পারছে না এর কারণ কি। তখন ক্রিল গলুভাকে বুঝায় দেখো ওর অপারেশন তো হয়েছে, কিন্তু এখনো কিন্তু অনেক খরচ বাকি, ওর অনেক টেক কেয়ার করতে হবে, ওর আরো দামি দামি মেডিসিনের প্রয়োজন। আর তুমি তো জানো আমার ওয়াইফ কখনো মা হতে পারবে না। তুমি একটু কল্পনা করে দেখো, তোমার ছেলে, আমাদের ছেলে, এই শহরের মেয়রের ছেলে হিসেবে বড় হবে, এর থেকে ভালো কি হতে পারে? ওর জন্য আমি দামি দামি খেলনা কিনবো, টাকার কোনো কমতি হবে না। ওর যখন যা প্রয়োজন হবে সবকিছুই ও হাতের কাছে পাবে। এ কথা শুনে গলুভা অনেক রেগে যায়। সে বলে ও আমার সন্তান, ওর জন্য আমি লড়াই করেছি, আর আমি এখন একা না, একজন ভালো ডক্টর আছে আমাদের সাথে। গলুভা ক্রিলকে সেখান থেকে অপমান করেই চলে যেতে বলে। মা গলুভা অনেক কাঁদছিলেন আর ক্রিল আর গলুভার কথাই ইয়াশা শুনছিল এতক্ষণ। সে গলুভাকে থামায় আর বলে তুমি তো নিজের হাতে তোমার ছেলের ফিউচারটাকে নষ্ট করে ফেললে, ওর ভবিষ্যৎকে মেরে ফেললে, এখন কি করবে?
আরো 5 জায়গায় ক্লিনিং করবে, মানুষের বাড়ি বাড়ি যেয়ে ক্লিনিং করবে, কয় টাকা পাবে তাতে? ছেলেকে ঠিকভাবে বড় করতে পারবে তো? অন্যদিকে তোমার হাতে সুযোগ ছিল এই শহরের মেয়রের ছেলে হিসেবে ওকে বড় করার, কিন্তু তুমি ফিরিয়ে দিলে। তুমি নিজ হাতে তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছো। এটা বলে ইয়াশা সেখান থেকে চলে যায়। গলুবার সন্তান সুস্থ হয়ে ফিরে এসেছে ঠিকই, কিন্তু এই মায়ের কষ্ট এখনো কমেনি। এখনো বাস্তবতা তাকে ঘিরে রেখেছে। অসহায়ের মতো কাঁদছে সে। এদিকে পরদিন ডক্টর ইভানোভিচের মা আসে হসপিটালে। গতরাতে তার ছেলে বাসায় ফেরেনি। একজন নার্স বলছে, স্যার গতকাল খুব ক্রিটিক্যাল একটি অপারেশন করে ঘুমিয়ে পড়েছেন, আর বাচ্চাটিও এখন সুস্থ আছে। আপনি কি তার মায়ের সাথে কথা বলতে চান? সে পেছনেই কাজ করছে। ওই নার্স গলুভাকে ডাক দিয়ে বলে, ইনি হচ্ছেন ডক্টর ইভানোভিচের মা। ইভানোভিচের মা হ্যালো বলে। গলুভা তাকে অনেক কৃতজ্ঞতা জানায়, বলে আপনার সন্তানের জন্যই আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। তখন ডক্টর ইভানোভিচের মা তাচ্ছিল্য করে বলে, খবরটা শুনে খুশি হলাম, কিন্তু আরো বেশি খুশি হব যদি তুমি আমার ছেলেকে এখন ছেড়ে দাও, ওকে যদি তুমি তোমার দায়িত্ব থেকে মুক্তি দাও। এ কথা শুনে গলুভার মনটা একদমই খারাপ হয়ে যায়। সে ল্যাব রুমে পরিষ্কারের কাজ করছিল। কিছুক্ষণ পর সেখানে ডক্টর ইভানোভিচ আসে, কিন্তু গলুভা তার সাথে তেমন কোনো কথাই বলছে না। ইভানোভিচ তাকে জিজ্ঞেস করলে গলুভা তাকে বলে, আমার ছেলের অপারেশন করার জন্য আপনাকে ধন্যবাদ। কষ্ট করে আপনি একটু আমাকে জানাবেন এই অপারেশনের জন্য আপনাকে কত টাকা দিতে হবে। আমি একবারে না পারলেও ইনস্টলমেন্টে ফেরত দিব। আমার বেতন থেকে না হয় কেটে রাখবেন। ডক্টর ইভানোভিচ আর কিছু বলেন না, কিন্তু এমন একটি কথা তিনি শুনবেন এটা কখনোই তিনি আশা করেননি। তিনি সেখান থেকে চুপচাপ বেরিয়ে যান। আসলে গলুভা এটা বলতে চায়নি। ডক্টর ইভানোভিচের মায়ের জন্যই সে তাকে অ্যাভয়েড করার জন্য এটা বলেছে। পরদিন আমরা গলুভাকে দেখতে পাই। সে একটি বাসার সামনে বসে অপেক্ষা করছে। এটা ক্রিলের বাসা। কিছুক্ষণের মধ্যে ক্রিলের দামি গাড়ি চলে আসে সেখানে। ক্রিল গাড়ি থেকে নামলে গলুভা তার দিকে এগিয়ে যায়। ক্রিল বলে, আমি তো ভেবেছিলাম তুমি আর কখনোই দেখা করবে না। গলুভা বলে, আমি আপনাদের প্রস্তাবে রাজি। আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ওকে আপনাদেরই দিয়ে দিব। ক্রিল বলে, তুমি ভালো ডিসিশন নিয়েছো, এটাই ওর জন্য ভালো। তখন ক্রিলের ওয়াইফ বলে, কিন্তু এই ডিলের সব থেকে বড় শর্ত হচ্ছে তুমি আর কোনোদিন তোমার ছেলেকে দেখতে পাবে না। এটাই হবে তোমার ছেলের সাথে তোমার শেষ দেখা। এটা শুনে মা গলুভার গলা একদম শুকিয়ে যায়। তার চোখ টলমল করতে থাকে। সে বলতে থাকে, এটা কেমন শর্ত? তখন ক্রিল আর তার ওয়াইফ বলে, এটাই শর্ত, যদি মানতে পারো তাহলে ডিল হবে। গলুভা কিছুক্ষণ মাথা নিচু করে থাকে। তারপর সন্তানের ভালোর জন্য সেই শর্তেও রাজি হয়ে যায়। এদিকে আমরা ডক্টর বারবারাকে দেখি। সে ইয়াশা সেই হাজবেন্ডকে কল দিয়েছে। তার ডিএনএ রিপোর্ট এসেছে এবং সে তাকে কনগ্রাচুলেশন বলে, কারণ ইয়াশার কোলের বাচ্চা তারই। ডিএনএ 99% ম্যাচ করেছে। পরদিন হসপিটালে খুব বড় একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, কারণ আজ ক্রিল আর তার ওয়াইফ তাদের সন্তান নিয়ে বাড়ি ফিরবে। অনেক মিডিয়া সেখানে এসেছে। এদিকে মা গলুভা জানালার আড়াল থেকে দূর থেকে দেখছিল। সে শুধু নীরবে চোখের পানি ফেলছিল। যে সন্তানের জন্য সে এতটা দিনে এত কষ্ট করেছে, সেই সন্তানের ভালোর জন্য আর বাস্তবতায় তাকে আজ অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। একজন মায়ের জন্য যে এই বিষয়টা কতটা কষ্টের সেটা আর বলার অপেক্ষা রাখে না। গলুভার চোখের সামনে থেকে তার বাচ্চাকে নিয়ে চলে যাওয়া হয়। এই মা বাচ্চার কথা মনে করে দীর্ঘক্ষণ কাঁদে। অন্যদিকে আমরা ইয়াশা সেই হাজবেন্ডকে দেখতে পাই। সেই ইয়াশার সাথে দেখা করতে এসেছে। ইয়াশা তাকে দেখে বেশ অবাকই হয়। সে বাইরে চলে আসে। বাচ্চাটা তার কোলের মধ্যেই ছিল। তারা দুজন পাশাপাশি বসেছে। ইয়াশা বাবার হাতে তার সন্তানকে দেয়, আর সে তার হাজবেন্ডকে সরি বলে। তখন তার হাজবেন্ড বলে, আমি এখনই তোমাকে ক্ষমা করতে পারছি না। আমি শহরে ফিরে যাচ্ছি, তাই তোমাকে বিদায় বলতে এসেছি। ইয়াশা বলে, আমি জানি না গলুভা তোমাকে কি কি বলেছে, তবে সে সত্য বলেনি। তখন তার হাজবেন্ড বলে, গলুভাকে? ইয়াশা বলে, আমার ওয়ার্ডেরই আরেকজন মহিলা। তার হাজবেন্ড হাসি দিয়ে বলে, আমি তাকে চিনি না। আমাকে যা কিছুই বলেছে সেটা তোমার এক্স হাজবেন্ড, বাইরের কেউই আমাকে কিছু বলেনি। এটা বলে ইয়াশার হাজবেন্ড সেখান থেকে উঠে চলে যায়। সে মূলত ইয়াশাকে আরো পরীক্ষা করছে। আর এদিকে গলুভা সম্পর্কে ইয়াশার ভুলটাও ভাঙলো। গলুভা কখনোই তার খারাপ চায়নি। এদিকে আমরা গলুভাকে দেখতে পাই। সে রিসিপশনে এসেছে, আর সেখানে তাকে নার্সকে সে অন্য একটি কাজে পাঠায়। এই সুযোগে সে সেখান থেকে কিছু ঘুমের ওষুধ চুরি করে। এর মধ্যে ইয়াশা সেখানে আসে। সে গলুভার কাছে সরি বলে, আর বলে, আমি তোমার বাচ্চার জন্য নিজের মন থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। গলুভা বলে, এগুলোর দরকার নেই, আমার বাচ্চা এখন আর আমার নেই, ওকে আমি দিয়ে দিয়েছি। এটা বলে গলুভা সেখান থেকে চলে যায়। এদিকে গলুভার ঘুমের ওষুধ চুরির বিষয়টি নার্স এসে ডক্টর ইভানোভিচকে জানায়। ডক্টর ইভানোভিচ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি দ্রুত গলুভাকে খুঁজতে থাকেন। তিনি নার্সকে জিজ্ঞেস করছেন, লাস্ট তুমি তাকে কোথায় দেখেছো? নার্স বলে, ল্যাবরুমের আশপাশে। ডক্টর বুঝেছেন যে গলুভা এখন কোথায় আছে। গলুভা ততক্ষণে ঘুমের ওষুধগুলো প্রায় খেয়েই ফেলছিল। ঠিক শেষ মুহূর্তে ডক্টর ইভানোভিচ যে তাকে আটকায়, তাকে শক্ত করে চেপে ধরে। গলুভা অনেক কাঁদছে। ডক্টর তাকে বলে, আপনি এমন কেন করছেন?
গলুবা কাঁদতে কাঁদতে বলে, আমার বেঁচে থেকে কি লাভ, আমার কেউ নেই, শেষ ভরসা ছিল বাচ্চাটা, তাকেও বিক্রি করে দিয়ে এসেছি, আমি একজন খারাপ মা। ডক্টর তাকে সান্ত্বনা দেয়, আর এমন অবস্থায় ডক্টর ইভানোভিচ তার মনের কথা বলতেই যাবে, তখন গলুবা তাকে থামিয়ে দেয় আর বলে, আর কিছু বলবেন না প্লিজ, আমি আর এই পাগলামি করছি না। এটা বলে গলুবা সেখান থেকে উঠে চলে যায়। এদিকে পরদিন ইয়াশা তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরছিল। তারা হসপিটাল থেকে বের হয়েছে, বাইরে তার এক্স হাজবেন্ড ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছে। ইয়াশা তখন তার কাছে যায় আর বলে, তুমি কেন এখানে এসেছো? আমি তোমাকে আগেও বলেছি তোমাকে ভালোবাসাটা ছিল ভুল, আমি এখন আর তোমাকে বিন্দুমাত্র ভালোবাসি না। তখন লোকটি বলে, কিন্তু ওই বাচ্চা তো আমার। তখন ইয়াশা বলে, না, ওই বাচ্চা আমার স্বামীরই, আর আমি ওকেই ভালোবাসি। লোকটি বলে, কিন্তু তোমার স্বামী তো তোমাকে ভালোবাসে না, সে কথা সে আমাকে বলেছে। ইয়াশা বলে, সেটা একান্তই আমার বিষয়, তুমি আর কোনোদিন আমার চোখের সামনে না আসলে আমি খুশি হব। ইয়াশা এটা বলে ট্যাক্সিতে উঠে যায়, আর আমরা তখন দেখতে পাই খুব দামি গাড়ি থেকে ইয়াশার হাজবেন্ড নামে আর ট্যাক্সি থামায়। তারপর ইয়াশা আর তার নবজাতক বাচ্চাকে নিজের গাড়িতে ওঠায়। ইয়াশার এক্স হাজবেন্ড আর তার মধ্যে চোখাচোখি হয়। মূলত ইয়াশার হাজবেন্ড পরীক্ষা করছিল ইয়াশা আসলে তাকে সত্যিকারের ভালোবাসে কিনা, আর ফাইনালি সে প্রমাণ সে পেয়ে গিয়েছে। এদিকে আমরা ডক্টর ইভানোভিচকে দেখতে পাই, সে খুবই ভেঙে পড়েছে। তার মা তার রুমে ঢোকে, তিনি চুপচাপ ছেলের পাশে বসেন আর বলেন, দেখ, অন্যের বাচ্চা কখনোই তোর হবে না। তোর বাবা যখন মারা গেল আমি আর বিয়ে করিনি, কারণ তোকে হয়তো অন্য কেউ নিজের ছেলে কখনোই মনে করবে না। তখন ডক্টর খুব ধীর গলায় বলে, মা, গলুভার বাচ্চা আমার কাছে অপরিচিত কোনো বাচ্চা নয়, কিন্তু তুমি চিন্তা করো না মা, ওদের আর এখন আমার দরকার নেই। মা তখন জিজ্ঞেস করে, নিনার কি হবে? ডক্টর উত্তর দেয়, মা, আমি মিথ্যে ভালোবাসতে পারবো না। মা ছেলের হাত ধরে অনেক কাঁদেন। পরের দৃশ্যে দেখা যায় ক্রিলের ওয়াইফ বাচ্চাটিকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটি অনবরত কেঁদেই চলেছে, তার কান্না কোনোভাবেই থামছে না। ইনি তো বাচ্চাটির সত্যিকারের মা নন, তাই তিনিও বুঝতে পারছেন না যে বাচ্চাটির কান্না তিনি কিভাবে থামাবেন। চেষ্টা তিনি অনেকই করেন, কিন্তু কোনো লাভ হয় না। ক্রিল মাঝে মাঝে দূর থেকে দেখে, কিন্তু সেও এখন অনেকটাই বিরক্ত। তার ওয়াইফও আয়নার সামনে চেয়ে দেখে, তার চেহারার মধ্যে এক ক্লান্তির ছাপ পড়ে গিয়েছে। তার দিনরাত 24 ঘন্টায় বাচ্চার পেছনেই কাটে। ক্রিল অফিসে যাচ্ছিল, তখন তার ওয়াইফ বলে, বাচ্চাকে নিয়ে আজ ডক্টরের কাছে যেতে হবে। ক্রিল বলে, আমি বিজি, তুমি একা যেও। তখন তার ওয়াইফ বলে, তুমি তো তোমার ছেলেকে চুমু দিতে ভুলে গেলে। ক্রিল কোনো রকমে চুমু দিয়ে চলে যায়। তার ওয়াইফও পরিবর্তনটা লক্ষ্য করে। পরদিন সে একাই বাচ্চাটিকে নিয়ে পার্কে হাঁটতে বেরিয়েছে। আমরা সেখানে গলুভাকেও দেখতে পাই। সে তো সত্যিকারের মা, ছেলেকে একবার দেখার জন্য তার মনটা ছটফট করছে। তখন ক্রিলের ওয়াইফ তাকে বলে, এটাই তোমার জন্য লাস্ট টাইম, এরপরে যদি তোমাকে ওর আশপাশে দেখি আমি কিন্তু গার্ড ডাকতে বাধ্য হব। এটা বলে তিনি বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যান। মা শুধু নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকেন। নিজের সন্তানকে এখন সে ছুঁয়েও দেখতে পারছে না, অথচ 10টি মাস গর্ভে ধারণ করেছেন তিনি। পরদিন সকালবেলা আমরা ক্রিল আর তার পরিবারকে দেখতে পাই। তাদের বেশ হাসি খুশি মনে হচ্ছিল। তখন ক্রিলের ওয়াইফ ক্রিলকে জিজ্ঞেস করে, আমরা কি ঠিক কাজ করছি? গতকাল গলুভা তার বাচ্চাকে দেখতে এসেছিল, আমি তাকে অপমান করেছি, আমার মধ্যে এক অপরাধ বোধ কাজ করছে। তখন ক্রিল বলে, দেখো, গলুভা আবারও মা হতে পারবে, সে একসময় ভুলে যাবে, কিন্তু তুমি তো হতে পারবে না, তাই এটা কোনো অপরাধ না। এরই মধ্যে ক্রিলের জরুরি ফোন আসে, সে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতের বেলা হঠাৎ করেই বাচ্চাটির শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। ক্রিলের ওয়াইফ তাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটি অনবরত কেঁদেই চলেছে। আর ধীরে ধীরে মহিলাটি বুঝতে পারে বাচ্চাটির আবারও হার্ট অ্যাটাক হয়েছে। সে একদম অস্থির হয়ে ওঠে, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে প্রথমে ক্রিলকে ফোন করে, কিন্তু ক্রিল মিটিংয়ে ব্যস্ত। এটা বলেই সে ফোন কেটে দেয়। এদিকে সময়ের সাথে বাচ্চাটির অবস্থা আরো খারাপ হচ্ছে। এবার ক্রিলের ওয়াইফ অ্যাম্বুলেন্সে কল করে আর কাঁদতে কাঁদতে বলে, 1.5 মাসের বাচ্চা হার্ট অ্যাটাক করেছে, আমাদের এখনই অ্যাম্বুলেন্স সাপোর্ট প্রয়োজন। সে তার ঠিকানাও বলে। তিনি একদম অস্থির হয়ে উঠেছেন। এরপর তিনি জানালার পাশে যান, আর তখন তিনি নিচে গলুভাকে বসা দেখতে পান। গলুভা প্রায় এমন বসে থাকে। মহিলাটি মনের মধ্যে সাহস সঞ্চার করে, তারপর জানালা খুলে জোরে গলুভা বলে চিৎকার করে ওঠে। গলুভা তো সত্যিকারের মা, তার আর বুঝতে বেশিক্ষণ বাকি থাকে না। সে দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। তারা দুজনেই উপরে উঠছিল। গলুভা একদম পাগলের মতো হয়ে গিয়েছে। এদিকে বাচ্চাটি অনবরত কেঁদেই চলেছে, কিন্তু যখন এসে তার সত্যিকারের মা তাকে ধরে, বাচ্চাটি ধীরে ধীরে শান্ত হতে থাকে। গলুভা ধীর গলায় বলছে, বাবা আমার, শান্ত হও, মা এসেছি, তুমি একটু ভালোভাবে নিঃশ্বাস নাও। পাশে দাঁড়িয়ে থাকা ক্রিলের ওয়াইফ অবাক চোখে দেখছে যে বাচ্চাটি আসলেই ধীরে ধীরে শান্ত